প্রয়োজনের তাগিদে আমরা এক সময় বানিয়েছিলাম। তো মাটির বাড়ি তৈরি করার জন্য কেউ আপনার ওই নিজেদের রিয়েল এস্টেটকে আপনার খাওয়ার পানীয় বলুন বা আপনার রান্নার কাজকর্ম বলুন, তো এই সমস্ত কাজের জন্য কিন্তু এই পুকুরগুলো তৈরি করে। বলার উদ্দেশ্য এটাই যে মানুষ তার প্রয়োজনের তাগিদে কিন্তু এইগুলো তখন তৈরি করেছে, এবং তার সাথে এই পুকুরগুলোতে মাছ চাষ যাতে করা যায়, কিছু মাছ ছেড়ে। আগে তো মাছ চাষ হতো না, আমরা ঠিক আগো প্রাচীন জায়গায় ফিরে যাই, মানে আরো পুরোনো সময় যাই, তখন না মাছ না ধান না আপনার ওই হাঁস মুরগি এগুলো তো আমরা পালন তো হতো না। আস্তে আস্তে করে এগুলো মানুষ তার প্রয়োজনের তাগিদে এগুলো পালন করা শুরু করলো। খুব আরো প্রাচীনকালে আপনি ইতিহাসটা বলছি এই জন্য যাতে আমাদের একটা রিয়েলাইজেশনটা আসে যে আমাদের পুকুরের সচেতনতা কি জায়গায় রাখার দরকার রয়েছে। যখন অনেক প্রাচীনে মানুষ যখন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন মানুষ তার নিজের প্রয়োজনে কোনো একটা জায়গা কেটে কৃষি জমি করছে, কোনো জায়গাতে আপনার ওই পশুপালনের জন্য আপনার ওই গরু হাঁস মুরগি পালন করছে, কোথাও বা এরকম যদি ছোটখাটো ডোবা বা পুকুর জাতীয় জলা থাকে কিছু মাছ ছেড়ে দিয়ে দেখছে কিভাবে পশুপালন করে। কিন্তু আমরা তো সকলেই জানি গাছে আপনার যদি গাছ লাগিয়ে দেওয়া যায় সে তো এমনি গাছ হয়। আপনি এমনি গরু নিলেই তো গরু পুষলে সেখান থেকে তো দুধ পাওয়া যায়, আর পুকুরে মাছ ছাড়লেই তো মাছ হয়। তারপরেও আমাদের এরকম প্রশিক্ষণতা বা এরকম আলোচনা সভা কি প্রয়োজন রয়েছে যে আমরা কৃষি দপ্তর থেকে হোক বা আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে হোক, মৎস্য দপ্তর থেকে বলি যে আপনি ওই বিজ্ঞানসম্মত রূপে মাছ চাষ করুন। কিসের জন্য বলা হয়? আমি যদি আপনার জায়গায় বসে থাকতাম আমিও ভাবতাম যে এমনি তো আপনার তো পুকুরে মাছ চালেই তো মাছ হয়ে যাচ্ছে, না আমি তো গাছ লাগালেই তো আপনার ফল ফুল হয়ে যাচ্ছে। তো আমাকে আরো কেন বা এইরকম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যাওয়ার দরকার রয়েছে? প্রশ্ন তো জাগে নাকি? এরকম প্রশ্ন আসে কি আমাদের মাথার মধ্যে? আবার অনেক সময় এরকম প্রশ্ন আসে, যেমন ধরুন আমরা সরকারিভাবে আলোচনায় বলেছি যে আপনি পুকুরে বা আপনার ওই কৃষি ক্ষেত্রে আপনি জৈব জিনিস প্রয়োগ করে তার উৎপাদনটা করুন। তখন আবার আমরা যারা একটু অতি আধুনিক হয়ে গেছি, আমাদের তখন মনে হবে যে জৈব জিনিস মানে কি বলছেন? না, হয়তো আমরা বললাম যে পুকুরে আপনি ওই জৈব চাষের জন্য গোবর ব্যবহার করছেন, তো গোবর ব্যবহার করবো এই 2021-এ দাঁড়িয়ে আমি ওই গোবরকে নিয়ে পচিয়ে পুকুরে দেবো? বা যখন কৃষি দপ্তরে আলোচনাতে আছে যে আপনার পোকা হয়েছে, আপনারা বললেন যে নিম পাতাকে আপনি ফুটিয়ে জল করে স্প্রে করে পোকা মারার জন্য করুন। আবার নিম পাতা কোথায় খুঁজতে যাবো, আমরা সেগুলোকে স্প্রে করবো? তার থেকে বরং হাতের কাছে আমি ওই কিছু কেমিক্যাল কিছু পাবো, বা মৎস্য দপ্তরে গিয়ে বললাম যে আমার পুকুরে ওই রকম সবুজ কণা হয়েছে, কি করবো বলুন? আমি বললাম যে আপনি সিলভার কাপ ছাড়ুন। না, সিলভার কাপ ছাড়বো, সে কতদিনের মা এখানে আপনি একটা ওষুধ লিখে দিন না, যে ওষুধটা দিয়ে দিলে আমি এক্ষুনি ফেলে দিলে 5-10 টাকা কি 15-20 টাকা নেবে, সঙ্গে সঙ্গে আমার সব পানাগুলো মরে যাবে। আমি যদি বলি যে না আপনি ওগুলোকে জাল দিয়ে বা আপনার ওই খড় দিয়ে দড়ি করে আপনি ওটাকে টেনে পরিষ্কার করে বাইরে দিয়ে দেন, এত পরিশ্রমের কাজ কি করবে এই ঠান্ডাতে পুকুরে নামবে বা এই কাদা থেকে নামবে? এরকম কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন অ্যারাইজ করে। অনেকে করে না, অনেকে আমরা চলে গেলাম পুকুরে, অফিসে আছি, আচ্ছা আপনার জন্য এই দিন তো আমার ওই বুড়ি গেন্ডি হয়েছে, খুব পুকুরে উৎপাদ হচ্ছে, যদি কিছু করতে পারছি না। আপনি বুড়ি গেন্ডি হয়েছে, আপনি ব্ল্যাক কাপ ছাড়ুন, বা আপনার চিন্তার বিষয় নয়, আপনি মাছের চাষের জায়গাটা দেখুন, ওই কেমিক্যাল দেওয়ার দরকার নেই। অনেক সময় কিন্তু আমাদের মনোভূমি হয়ে যায়। আবার আমার একটা উদাহরণ বলি, যে আমি ধরো আলোচনায় আজকে বললাম যে আপনার জল মাটি পরীক্ষা করার পুকুরের খুব দরকার রয়েছে। আপনি মাছ মরে যাচ্ছে, হন্তদন্ত হয়ে অফিসে এলেন, স্যার আমার মাছটা মরে যাচ্ছে, আমি কি করবো? এবার তখন আপনি এমনি এসছেন খবর দিয়ে, হয়তো আপনি বললেন যে আপনার পুকুরে জলটা কেমন আছে? না, এক কথা আমার জল তো ঠিক আছে। আপনি যদি বলি জলটা আপনার তো পরীক্ষা করার দরকার রয়েছে, আপনার পিএইচটা যদি জানা যায়, তবে সেক্ষেত্রে চুন দিয়ে অনেক সময় অনেক রোগের কন্ট্রোল করে, অনেক রোগের কন্ট্রোল করে, তো সেটার জন্য পিএইচটা একটু জানার দরকার আছে। তা কি করতে হবে না, আপনি একটু পুকুর থেকে ওই এরকম বোতলে করে একটু জল নিয়ে আসবেন, নিয়ে এসে ওটাকে টেস্ট করা হবে। আমি মনে মনে ভাববেন এমনি আবার পুকুরে মাছ মরে, আমি ওই পাশাপাশি কাউকে জিজ্ঞেস করে দিই, তারপরে ওই কাছাকাছি ওষুধ দোকান থেকে বা কোনো একটা দোকান থেকে বিষয়টা নিয়ে ফেলে দিয়ে দেখলাম, তারপরে যখন হিতে বিপরীত হচ্ছে তখন বাধ্য হয়ে আমরা চুপতে অফিসে গেলাম, বাস্তব। তারপরে যাওয়ার পরে সেখানে মৎস্য দপ্তর থেকে বলছে যে আপনি আবার জল নিয়ে আসুন, পরীক্ষা করুন, তারপরে আমিও দেখবো। তো
তখন মনে ইচ্ছা হবে আর দেওয়া দরকার নেই, এটাই ঠিক আছে, যেটা করছি করাই যাবে। এরকম অনেক সময় আমাদের মধ্যে কিন্তু আসে, এটা হলো বাস্তব সিচুয়েশন, এরকমই আসে। কিন্তু আমাদের যেটা বোঝার দরকার রয়েছে সেটা হচ্ছে কি না, আমি আগে আলোচনা করলাম যে আপনি গাছ লাগিয়ে দিলেন, ফল ফুল হয়ে গেল, মুরগি পালন করলাম, আমার ডিম দিচ্ছে, মাছ চালে মাছ দিচ্ছে, কিন্তু আমি যে স্থান থেকে, যে গাছ থেকে, যে পুকুর থেকে যে পরিমাণ মাছের উৎপাদন করতে পারতাম সেই পরিমাণটা কিন্তু আমি করতে পারছি না। সেই রিয়েলাইজেশনটা বা সেই সচেতনতা আমার রাখা দরকার। আমি একটা পুকুর থেকে আমি মনে করছি যে আমি সেখান থেকে আমার যদি অল্প মাছ হয়ে যায় সেটাই আমার উৎপাদন না। বিজ্ঞানসম্মত পদ্ধতি বলছে এই জন্যই যে আপনি যে গরুটা পুষছেন বা আপনি যেখানে গাছটা লাগাচ্ছেন, যে ফল ফুল পাচ্ছেন, সেখানে যদি আপনি বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করেন, আপনি তবে ওই পুকুর থেকে পর্যাপ্ত পরিমাণ মাছের উৎপাদন পাবেন। এই জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা। আর এই জৈব আলোচনাটা এই জন্যই যে জৈব আপনার যতই গোবরের কথা বলুন না কেন, যতই আপনি অতি আধুনিকের জায়গায় যান না কারণ, আমরা এই বিগত 1 বছরে আমরা নিজেরাও রিয়েলাইজ করেছি যে আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই, আমরা যে উপকরণগুলো গাছে দিই, ফলে দিই বা আমাদের সবজিতে দিই বা মাছে দিই, সেইগুলোর ব্যাপারে যদি আমরা সঠিক ওয়াকিবল না হই যে কি উপাদানটা দিচ্ছি, তবে কিন্তু সেটা উৎপাদন হয়ে যাবে বটে, সেটা খাওয়ার পরে কিন্তু আমরা সাস্টেন করতে পারবো না এই ওয়ার্ল্ডে আমাদের বেশি দিন ধরে। এটা কিন্তু আমাদের নিজেরাই সম্মুখীন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এবং অর্গানিক চাষের ক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হয়, আমি যদি বসে থাকতাম কি অর্গানিক চাষ, ওইসব চাষ করে কি আর মাছের উৎপাদন করা যায়? এই তো আমি দেখেছি ভাই ফোনে বললো অমুকের পিসারি আছে, এমন মাছ করেছে, প্রায় 2 মাসের মধ্যে কাতলা 2.5 কিলো হয়ে গেছে, 3 মাসের মধ্যে কাতলা প্রায় 5 কিলো হয়ে গেছে। এইগুলো হচ্ছে মিথ, মানে বুঝলেন তো, মানে এগুলো হচ্ছে মানে গল্প কথা। আপনি এমন কোনো পাবেন না, একটা বাচ্চা ছেলে জন্মালো, এমন কোনো প্রোডাক্ট বেরিয়ে যায়নি, তাকে খাইয়ে দিল, 2 দিন বাদে সে যুবক ছেলে হয়ে ঘুরে বেড়ালো, এরকম জিনিসটা কখনোই হয় না। খাদ্যের প্রয়োজন রয়েছে, পরিচর্যার প্রয়োজন রয়েছে, যাতে সে সুস্থ সবল, মানে তার যে দৈহিক যে গঠনটা যাতে ঠিকঠাক করে হয়। মাছের পরিচর্যার ক্ষেত্রে মাছের যে বাড়টা হওয়ার দরকার, যে প্রাকৃতিক যে বৃদ্ধি হওয়ার দরকার, সেই বৃদ্ধিটা হবে। এছাড়া এমন কিছু নেই যে তাকে বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল। এই অলিকের জায়গাটা দিয়ে আমাদের ভাবনা চিন্তা করার প্রয়োজন একেবারেই নেই। তাই জন্য জৈব পদ্ধতি যদি অবলম্বন করা যায়, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ধরুন মাছের বৃদ্ধির জন্য আমরা বলি যে মাছের খাবারের প্রয়োজন রয়েছে। এই কথাটা আপনি যদি কেউ একজন আসেন যে মাছ বাড়ছে না, মাছ হচ্ছে না, আপনি নিজেই বাড়ি পুকুরে বলবেন ও আসলে আমি মাছকে খাবার দিই না, ওই জন্য মাছ বাড়ছে না। ওনার ফিশারি আছে, ওনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার ফিশারিতে মাছের উৎপাদন করেন, আপনার মাছের উৎপাদনের খরচ তো থাকে না, একটা জিনিস তৈরি করতে, জামা কাপড় তৈরি করতে গেলেও তার উৎপাদন খরচ থাকে, সুতো কেনার টাকা, মজুরির টাকা, বাজারের টাকা, সব রং করার টাকা সব থাকে। মাছ তৈরির ক্ষেত্রেও আপনার বিভিন্ন উপাদানের খরচ থাকে, মাছের খরচ, মাছের খাবারের খরচ, মাছের সারের জন্য খরচ, জাল টানার জন্য খরচ, বা বিভিন্ন খাতের খরচ। তো এই খরচ ধরে যে উৎপাদন করার জন্য যে সব থেকে বেশি যে খরচটা যায়, সেটা কোথায় যায়? সেটা যায় যারা ফিশারি করছে, তারা বলবে যে মাছের খাদ্যে যায়, মানে মাছের যে খাবার দেয় তাতে যায়, মেডিসিনে যায়, এটাই সবথেকে প্রায় 80% খরচ চলে যায় মাছের খাবার। এবার আমরা যদি দেখি, ধরুন আমার একটা পুকুরে, আমি ফিশারি দিয়ে বলছি, সেখানে যদি আমি ওই অর্গানিক পদ্ধতি অবলম্বন, মানে কি মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি, যে কোনো জীব পৃথিবীতে যারা বেঁচে আছে তাদের প্রধান মুখ্য খাবার হচ্ছে প্রাকৃতিক খাবার। এখন বলে না ইমিউনিটি বাড়ান, আমরা এখন দিন রাত শুধু ফল বলছি, ফল খাচ্ছি, মাছ খাচ্ছি, টাটকা খাচ্ছি, কারণ কি আমাকে ইমিউনিটি পাওয়ার গ্রো করতে হবে, আমাকে করোনার সাথে প্রতিরোধ করতে হবে। এরকম মাঝে মাঝে এসছে কিনা এই সচেতনতা এই কদিনের মধ্যে? সেরকম মাছের ক্ষেত্রে যদি আমি মাছের যদি বৃদ্ধি পেতে পাই, তবে আমাকে মাছকে প্রাকৃতিক খাবার যথার্থ পরিমাণে যাতে মাছ খেতে পারে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। মাছের প্রাকৃতিক খাবার কি? মাছের প্রাকৃতিক খাবার হচ্ছে আপনার উদ্ভিদ কণা এবং প্রাণী কণা। এই যে উদ্ভিদ আর প্রাণী, তার ছোট ছোট যে কণা, তাকে আমরা ইংরেজিতে ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন বলি, এই 2 প্রকারের কণাটাই হচ্ছে মাছের প্রাকৃতিক খাবার। আর এই কণাটা তৈরি হয় কিভাবে? ধান জমিতে ধান তৈরি করার জন্য কি দেওয়া হয়? জমিতে কি প্রয়োগ করা হয়? কি দেন যাতে ধান হয়? কি দেন ধান জমিতে? আর কি দেন ধান লাগানোর পরে? আর কি দেন যাতে ধানটা হয়? জাপান সরকার হয়তো সার প্রয়োগ করেন, সার প্রয়োগ করেন, এনপিকে থাকে, তার ফর্মুলা দেখে দেওয়া হয় সার। মাছেরও সেক্ষেত্রে এই যে প্রাকৃতিক এই যে সার, মানে ধান হচ্ছে গাছ একটা,
যে মাছের যে খাবার, এই যে উদ্ভিদের ছোট ছোট কণা, উদ্ভিদ কণা তৈরি করার জন্য আমাকেও সেরকম পুকুরের মধ্যে সার প্রয়োগ করার দরকার রয়েছে। পুকুরে সার প্রয়োগ করলে সেখানে উদ্ভিদ কণা তৈরি হলো, উদ্ভিদ কণা থেকে সেখানে প্রাণী কণা তৈরি হয়, আর উদ্ভিদ কণা আর প্রাণী কণা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তবে সেই মাছ বৃদ্ধিতে যথার্থ সহায়তা হয়। এবং মাছের মধ্যে যেটা মানুষেরও বললাম, মাছেরও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। আপনার মাছ কি হয় না, যে বিভিন্ন সময় মাছের ঘা রোগ দেখা গেল, ফুলগালে বিভিন্ন রোগ দেখা গেল, ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন রোগের ক্ষেত্রে সেই মাছ রোগ প্রতিরোধক করার ক্ষমতা বাড়ে। আর কি হয় না, মাছের প্রাকৃতিক খাবার যদি যথার্থ পরিমাণে খায়, সেই মাছটা যখন আমরা খাবো সেই মাছটা কিন্তু অত্যন্ত সুস্বাদু মাছ এবং গুণগত একটা আমরা ভালো মাছ কিন্তু আমরা বলতে পারবো। আমরা হয় না বাজারে যখন যাই দেখবেন কিনতে যাই, মাছ বিক্রিতেই বলে এই মাছটা নিয়ে যান, এটা পুকুরের মাছ, এই মাছটা ফিশারির মাছ। আপনি কোন মাছটা কেনেন? যখন যেটা পান, কিন্তু মনে মনে থাকে পুকুরের মাছ কিনলাম, টেস্ট ভালো হবে, হয় কিনা? আবার আমরা এদিকে আলোচনাতে বলছি যে আপনি বিজ্ঞানসম্মত চাষ করুন, ফিশারি করুন। তবে ফিশারি যদি সরকারি উদ্যোগে আমরা বলছি, বা যারা ওই স্বনির্ভর হওয়ার জন্য করছে, তা সেই মাছ উৎপাদন করলে সেই মাছ খাবে কে? সে তার বাড়ির লোকও যদি বলে যে আমি পুকুরের মাছটা খাবো, সুস্বাদু মাছ, তাই ফিশারির মাছটা কি হবে? এই প্রশ্ন আমাদের মধ্যে জাগে কি জাগে না? এটা তো ফ্যাক্ট। বাজারে গেলে দেখবেন এরকম বলে মাছ বিক্রেতারই বলে শুরু করে। কিন্তু আবার আপনি যদি দেখেন এই যে মাছ যদি বলছি যেটা পুকুরের মাছ, আচ্ছা আবার বলুন তো যে আমরা যেখানে আছি আমাদের তো কম বেশি সকলের পুকুর রয়েছে, বাড়ির পুকুর। কতজনের পুকুর আছে যে পুকুর থেকে মাছটা আমরা বাজারে বিক্রির জন্য দিই? খুব কম পাবো, এতজনের মধ্যে একজন দুজন, তাও খাওয়ার জন্যই লেগে যায়। এবার আপনি বলুন, আপনি যে বাজারে গেলেন, যে মাছ বিক্রি করছে সে বললো এটা পুকুরের মাছ, সে মাছটা কার পুকুর থেকে নিয়ে আসছে? এটাও আমাকে ভাবতে হবে। বিষয়টা কি আপনার যেটা হচ্ছে মনের মধ্যে লাগে, ফিশারির মাছ মনে যে আপনার মাছটা একেবারে খারাপ হয়ে যাওয়া মাছ তাও নয়, আবার পুকুরের মাছ মনে যে আপনার সেটা একেবারে খুব ভালো মাছ তা না। যে সে ফিশারি হোক, বাণিজ্যিক চাষ হোক, আর পুকুরেও যে সঠিক যত্ন নিয়ে, পরিচর্যা নিয়ে, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে গুণগত স্বাস্থ্যকর মাছ তৈরি করে, সেই মাছটাই হচ্ছে আপনার যথার্থ মাছ। যেটা আপনার ওই স্বনির্ভর হওয়ার জন্য কেউ ফিশারি থেকে মাছ চাষ করুক বা কেউ বাড়ির পুকুরে চাষ করুক, তাই জন্য এটা কোনো ডিফারেন্ট কিছু নেই। যে ওই মাছটা হচ্ছে মনের মধ্যে আমাদের মধ্যে একটা কাজ করে। তো সেই রকম যেটা আলোচনা করছিলাম, যদি আমরা প্রাকৃতিক খাবারটা আমরা যথার্থ পরিমাণ তৈরি করে নিতে পারি, তবে মাছের খাদ্য পেয়ে যাচ্ছে। কিন্তু ধরুন আমি আপনাকে বললাম যে আপনি ওই সার প্রয়োগ বন্ধ করে দেন, প্ল্যাঙ্কটনের তৈরি হওয়ার দরকার নেই। এবার মাছের খিদে পাবে, তখন মাছের খিদে পাওয়ার জন্য কি করবেন? আপনি তখন মনে করলেন ওই বললাম যে আপনি কি করবেন, বাইরে থেকে কিছু ভাষা খাবার দিয়ে দেবেন। এবার প্রাকৃতিক খাবারের সাথে কৃত্রিম খাবারের দরকার রয়েছে, ঠিক আছে, তো প্রাকৃতিক খাদ্য যখন বন্ধ, একেবারেই খাচ্ছে না, তখন বাইরে থেকে খাবার দিলে কি হবে ঘটনাটা? শুধু বাইরের খাবারটা খাবে, ওই খাবারের খরচ বাড়বে। আমরা বাড়িতে দুবেলা খাবার বন্ধ করে দিলাম, শুধু ওই বাইরে বেরোলে দোকানে যখন আমরা ওই কিছু টুকটাক খেতাম সেইগুলো খাচ্ছিলাম। যখন বাড়িতে খাবারটা বন্ধ করে দেবো তখন কি হবে? দোকানেই আমরা শুধু খাবো। দুটো কাজ হবে, একটা হবে দোকানে আমাদের খরচ পড়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বাস্থ্যটা ভেঙে যাবে বাড়ির খাবারটা বন্ধ করে দেওয়ার জন্য। পুকুরের ক্ষেত্রে তেমনি, যদি আমরা ওই প্রাকৃতিক খাবারটা বন্ধ করে দিই, তারপরে শুধু বাইরের খাবার দিই, আমার খরচটা বাড়বে। ওই জন্য ফিশারিতে অনেক আমরা দেখেছি যে উৎপাদনের জন্য খরচ কোথায় বেশি হয়ে যায় না, আমার মাছের খাবারে চলে যায়। কেন? ওনাকে দিয়ে দেখবেন উনি পুকুরে প্রাকৃতিক খাবারের ব্যাপারে হয়তো অনেক সময় সচেতনতা আসছে না, ওনাকে হয়তো এমন কোনো জায়গা থেকে বুঝিয়ে দিয়েছে যে আপনি ওই বাইরের খাবার যত খাওয়াবেন ততই আপনার মাছ বাড়বে, উনি ততই বাইরের খাবার দিতে থাকছেন। আর সেক্ষেত্রে কি হচ্ছে? হিতে বিপরীত হচ্ছে। একটা মাছ 50 গ্রাম ওজনে একটা মাছ দৈনিক কত খাদ্য খায় বলুন তো? বাইরে কৃত্রিম খাবার। মৎস্য বিজ্ঞানে বলছে যে প্রাকৃতিক খাদ্যর পরে মাছের শারীরিক যদি কোনো ঘাটতি থাকে তার জন্য মেটানোর জন্য, মাছকে আরো ভালো বৃদ্ধির জন্য সম্পূরক খাদ্য অল্প পরিমাণ দেওয়ার প্রয়োজন রয়েছে। বাইরে থেকে যে আমরা সেই বাদাম ফল, সর্ষের ফল বানিয়ে খাবার দিই, কি আপনার প্রোটিন ফিড দিই, বা কোনো বাণিজ্যিক সংস্থার যে কোনো খাবার প্রয়োগ করি না কেন, সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্যকে দেওয়ার পরে যে ঘাটতিটা আছে সেটাকে পূরণ করার জন্য ওই খাবারটা দেওয়া। এবার বলুন তো, এই যে প্রাকৃতিক খাদ্য বাইরে যে আমরা যে খাবারটা দিচ্ছি, একটা 50 গ্রাম ওজনের মাছ দৈনিক কত গ্রাম খাবার খেতে পারে? আইডিয়া? একটা 50 গ্রাম ওজনের মাছ, বুঝতে পারছেন তো? রুই কাতলা ধরুন, সে দৈনিক কত গ্রাম বাইরের খাবার খায়, যে ভাষা খাবার বা যে খাবার দিচ্ছে, আইডিয়া করে একটা বলুন। 5 গ্রাম 50 গ্রাম। আর কারণ এখানে ফিশারি আছে, ফিশারিতে মাছ দেন এরকম আছেন কেউ?
বাণিজ্যিক চাষ করছেন? হ্যাঁ, আপনি কত দেন মোটামুটি বলুন একটা আইডিয়া। 50 গ্রাম ওজনের মাছ দৈনিক কত? 50 গ্রাম বলেছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, আনুমানিক নাই, হিসেব তো রাখেন। আমি একটু বলি, বিশেষ করে আমি ওনারা আমাদের বাড়িতে যারা মায়েরা বিশেষরা রয়েছে তারা যে রান্না করেন, আমাদের জন্য যে ভাত রান্না করেন, ওনারা কখনো আনুমানিক ভাত চাল নেন উঠানোর জন্য? কখনো তারা হিসেব করে নেন। বাড়িতে বড়রা আছে 1 কৌটো, ছোট আছে 1/2 কৌটো করে চাল নেন। যদি মনে হয় যে পরের দিন ভাতটা একটু রাখবো, তখন আর একটু বেশি করেন। করেন কি করেন না? আনুমানিক ভাবে যদি কেউ কিছু করে, সংসারের খরচ যেরকম বেড়ে যায়, তার জন্য কুলকুলারা থাকে না, সেরকম আমাদের সেরকম ফিশারিতেও যদি আমি আনুমানিক ভাবে খাবার দিতে যাই, কেটে দেন, আনুমানিক ভাবে খাবার দিতে যাই, তবে সেটা কিন্তু আপনার মানে খরচ আপনাদের হাতের কাছে চার্ট রয়েছে, সেই চার্টে আপনি দেখুন, ওখানে আপনার লেখাই আছে আপনার এই যে 25 থেকে 50 গ্রাম ওজনের মাছ দৈনিক 2 গ্রাম করে খাবার খায়। সকালে 1 গ্রাম আর বিকালে 1 গ্রাম, মানে ভাবতে পারছেন কতটা কম। আর আপনি সেখানে যদি 2 গ্রামের বেশি খাবার 5 গ্রাম 50 গ্রাম যেখানে দিচ্ছেন, সেখানে বাকি খাবার কি হচ্ছে? তলায় জমে নষ্ট হচ্ছে। তলায় জমে নষ্ট হয়ে সেখানে কি তৈরি করছে? গ্যাসের তৈরি করছে। আপনি এবার কি করছেন না, গ্যাস হয়ে গেছে। আপনি মাছ ভাসছে, বুঝতে পেরেছি যে অক্সিজেন কমেছে, কি করবো? আপনি ওই পাম্প চালিয়ে দেন, গ্যাসটা তবে আপনার অক্সিজেনটা পেয়ে যাবে, ভালো হবে। না, আমার পাম্প নেই, না একটু সাঁতার কাটা বলে, সাঁতার বলি এসে বলি আগেকার দিনেও যেতাম মৎস্য দপ্তরে, সেও বলতো পাম্প চালান, সাঁতার কাটান। এখন আধুনিক 2021-এ এখনো বলছে পাম্প চালান। উনি সেই সন্তুষ্ট হতেন যদি পকেট থেকে পেন বের করে নিয়ে লিখে দিতাম সকালে 2 অক্সিজেন ট্যাবলেট, বিকেলে 2 অক্সিজেন ট্যাবলেট। উনি বলছেন না, ইনি ঠিক জানেন, ডিজাইন ভালো করে জানেন, ট্যাবলেট লিখে দিচ্ছেন। এই ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু খুব খুশি হয়ে বাইরে থেকে 2টো ট্যাবলেট দিয়ে দিয়ে উনি মাছের। কিন্তু সাধারণ কি না, আমাকে বাড়তি অক্সিজেন দিতে হবে। যদি পাম্প চালাই সাঁতারকারী, আমার সেখানে সেই সমস্যাটা মিটে যায়। আমাকে ওই অতিরিক্ত হবে সেই ঝামেলাতে যাওয়ার প্রয়োজন নেই যে আমি আরো কিছু ওই ট্যাবলেট কিছু দিয়ে করবো না। আমাদের টেন্ডেন্সিটা চলে যায় ওই জায়গাতে যে আমি ওই রকম কিছু একটা দিয়ে দিলে বলে আমার জিনিসটা ভালো জায়গায় চলে আসবে। সেরকম মাছের খাবারের ক্ষেত্রে আমার যে গ্যাসের তৈরি হলো, তখন কি করবো? ছুটে ছুটে আমি গ্যাসের ওষুধের জায়গায় চলে গেল, খরচটা বেড়ে গেল, গ্যাসের ওষুধে চলে গেল। আরো থাকতে থাকতে কি হচ্ছে না, মাছের বিভিন্ন রকমের রোগের তৈরি হয়ে যায়। ওই যে অতিরিক্ত খাবারের ফলে দেখবেন মাছের আপনার অনেক সময় কান কোতে আপনার ফুলকা পাতা হয়ে যাচ্ছে, আপনার ঘা রোগ চলে আসছে। তখন আপনি কোথায় চলে যাচ্ছেন? মেডিসিনে চলে যাচ্ছেন। মানে মেডিসিনের খরচ, মানে এক থেকে কিভাবে আপনি দেখুন আস্তে 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 করে খরচের পরিমাণটা বেড়ে চলে যাচ্ছে। এই খরচের পরিমাণটা যদি না ঠিক রাখতে হয়, তবে আমাকে ওই অর্গানিক পদ্ধতিতে যদি আমি মাছের প্ল্যাঙ্কটন, উদ্ভিদকণা, পানিকণার যথার্থ তৈরি করি, তারপরে আমাকে ওই বাইরের খাবারের জন্য দেখুন আসবে 1 কিলো ওজনের মাছ মাত্র আপনার 10 থেকে 11 গ্রাম পর্যন্ত খাবার খায়। কোনোমতেই 50 গ্রাম তো যাচ্ছে না, 1 কিলো মাত্র 10 গ্রাম পর্যন্ত খাবার খাচ্ছে। খুব অল্প পরিমাণ খাবার যেটা তাকে খেলে তার যায়। আবার যে 2 গ্রাম খাবার, এই 2 গ্রাম খাবার কি প্রতিদিন খায়? তাও নয়। আমরা কি প্রতিদিন একই পরিমাণ খাই? আমাদের খাবারও ভ্যারি করে। তাই জন্য আপনাকে এই খাবার দেওয়ার সময় আমাকে পর্যবেক্ষণ রাখতে হবে যে মাছটা ঠিকঠাক পরিমাণ খাচ্ছে না আর একটু খাবার দিতে হবে। এই পর্যবেক্ষণটা আমাকে কিন্তু রাখতে হবে। আমরা দেখি না বাড়ির বাচ্চা ছেলে যখন একটু চোখটা ঝলঝল করে, একটু গাটা জল কিনা, একটু হাত দিয়ে দেখি, পর্যবেক্ষণ করি কিনা আমরা। পুকুরের ক্ষেত্রেও বা আমরা যে বসে ধান চাষ করুন বা আপনি যে কোনো পরিচর্যা বা যে জায়গায় যান না কেন, আপনি যদি সেটাকে পর্যবেক্ষণ না করেন, সেটা যদি লক্ষ্য নজর না রাখেন, লক্ষ্যের বাইরে গেলে কিন্তু সেটা আপনার কি হয়? সে ছেলেও যদি লক্ষ্য নজরের বাইরে চলে যায়, কি হয়ে যায়? বাড়ির ছেলে যা হয়ে যায়। ফিশারির ক্ষেত্রে যদি আমি ওই লক্ষ্য নজরের বাইরে চলে যাই, সেখানে আমি কিন্তু মাছের যে ভালো উৎপাদনটা সেটা কিন্তু আমি করতে পারবো না। তো আমাকে সেই জায়গাতেও নজর রাখতে হবে যাতে আমি যথার্থ পরিমাণ খাবার খেয়ে দিই। আমার একটা উদাহরণ আপনাকে বলি, আমি তারপরে মাছের আলোচনায় আসবো। অনেক অফিসে এসেছেন যে আমাদের স্যার মাছটা বাড়ছে না, মাথাটা বড় হয়ে গেছে, আপনার লেজটা ছোট। এটা সবাই প্রশ্ন করেন কিনা প্রায়। আবার যিনি প্রশ্ন করছেন ওনাকেই যদি আমি উল্টে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার এটা কেন হচ্ছে বলুন তো, কি উত্তর দেবেন তিনি? কি কেন দেবেন আপনারা বলুন, কেন হয় এটা? সবাই জানেন কেন হয়। মাথা বড় হয়ে গেছে, লেজটা ছোট, কেন হয়? খাবারের অভাব। এটা আমরা সবাই বলি যে খাবারের অভাব।
তারপরে আমরা কি সলিউশন নিই? খাবারের অভাব যেহেতু আমাকে কি করতে হবে না, মাছকে হয়তো আমার তো কোনো খাবার নেই, আমি ভেবে নিই খাবার নেই, আমাকে খাবারের জন্য ওই বাইরে থেকে যদি একটু বাদাম খোল, একটু সর্ষের খোল, একটু চালের গুঁড়ো, বা যদি এই কষ্ট করে যদি এই সমস্ত খাবারগুলো পেয়েও যায় তো একটু খাবার দিয়ে দিই, দিলে বোধ হয় মাছটা বড় হয়ে যাবে। এটা আমরা অবশ্যই ভেবে ফেলি। কিন্তু এই যে মাছ যে খাবার খায় না, আমরা একবারও ভেবেছি যে মাছটা কেন খাবার খায় না? বাড়ির একটা ছেলে, বাচ্চা ছেলে, বা আমাদের বাড়ির বা পরিবারের কেউ হঠাৎ করে খাওয়ার বন্ধ করে দিলে আমরা কি বলি? শরীর খারাপ নাকি? তারপরে জিজ্ঞেস করি মন খারাপ নাকি? মানে স্যার মন খারাপ হলেও অনেকে খায় না, খায় না না, আমার শরীর খারাপ হলেও খায় না। আর মাছকে তো আপনি জিজ্ঞেস করতে পারবেন না, আপনাকে পর্যবেক্ষণ করে বুঝতে হবে। কিন্তু আপনি তার আগে আপনি ধরে নিলেন ও খাবার খাচ্ছে না বলে মাছটা বাড়ছে না, তাহলে খাওয়ার দিল না। আমি ভাবছি না কেন খাবার খাচ্ছে না, মাছটা কেন খাবে না? মাছের কি হয়েছে? আমার পুকুরের মধ্যে আছে, সে খাবার খাচ্ছে না কেন? দুটো কারণে হতে পারে মাছ খাওয়ার। হ্যাঁ, মানে কি পরিবেশটা খারাপ হয়ে গেছে। আপনি এমন একটা পরিবেশে গেলেন, সেই পরিবেশে গিয়ে বলবেন আমাকে ধরুন, আপনি যদি আপনার এখানে আসলে যে খাওয়া দাওয়া বসে আরাম করে আমরা খেয়ে নিলাম, আমাদের যদি হঠাৎ করে একটা বড় 5 স্টার হোটেলে নিয়ে চলে যাওয়া হলো, সেখানে আপনি আরামসে খেতে পারবেন? প্র্যাকটিক্যাল আপনার মনে হবে, আপনি অস্বস্তি ফিল করবেন। আবার আপনি এমন একটা পরিবেশে আপনাকে নিয়ে খাওয়া, সে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আপনার সেটা খেতে ভালো লাগবে? আপনার ইচ্ছেই করবে না খাবার। আপনি অ্যাসিড হয়ে গেছে কথা বলছেন, মানে কি পুরো পরিবেশটা যদি আপনার নষ্ট হয়ে যায়, সেখানে যদি গুণাগুণ যেটা থাকার দরকার সেটা না থাকে, সেই মাছ স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করবে না। আপনি যতই খাবার দেন সে খাবে না, সেই খাবারটা উল্টে নষ্ট হয়ে পরিবেশটা আরো নষ্ট হতে থাকবে। এটা একটা কারণ, যেটা উনি বললেন একদম। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে মাছের যদি কোনো অসুস্থতা থাকে, মানে মাছের যদি কোনো রোগ থাকে। অনেক সময় দেখবেন মাছের গায়ে এবং কানকো তুলবেন, গায়ে ফুল গোল গোল ফুলফুলি দাগ, মাছ কাটবেন রক্ত সরছে না, মানে রক্ত নেই, জল সরে যাচ্ছে। একটা প্যারাসাইট রোগ থাকে, আর্গুলাস বলে, আর্গুলোসিস, তা ইরিটেট বোধ করে, এত ইরিটেট বোধ কোন পোকা হয়ে যায়, সে মাছটা তখন আর খাদ্য গ্রহণে অনীহা দেখা যায়, খাবার খায় না। তো আপনি সেক্ষেত্রে যতই তাকে বাইরে থেকে খাবার দেন না কেন, সে মাছ খাবেই না। সে তো মাছ ইরিটেটেড অবস্থায় রয়েছে, পরিবেশ তো তার ঠিক নেই, সে মাছ কি করে খাবে? সেই জায়গায় আমার যেটা করার দরকার সেটা হচ্ছে মাছটাকে পর্যবেক্ষণ করা, যে মাছের গায়ে এরকম কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, পুকুরের পরিবেশটা ঠিক আছে কিনা। আমাকে প্রথম যেটা করতে হবে, পুকুরের পরিবেশটাকে ঠিক জায়গায় আনতে হবে। দ্বিতীয়ত মাছের গায়ে যদি এরকম কিছু সমস্যা থাকে, সেটাকে আমাকে কন্ট্রোলের জায়গায় নিয়ে যেতে হবে। এই যেমন ধরুন মাছ ভাসছে, আমরা অনেক সময় বলি মাছ ভাসছে, কি হয়েছে, কেন মাছ ভাসে? উত্তর কি আসবে? অক্সিজেনের অভাব। কি করতে হবে? ওই পাম্প চালান বা সাঁতার কাটুন। তো আমরা তাই করলাম, কিন্তু দেখা গেল মাছ যে ভাসছিল, সে যতই পাম্প চালায় ডুবে যাচ্ছে বটে, আবার দ্বিতীয় দিন ভাসছে, আবার ডুবছে, আবার ভাসছে। সমস্যাটা কোন জায়গায় আসছে? অক্সিজেন যতই দেওয়া হচ্ছে তা হচ্ছে না। কি হচ্ছে না, এই যে ফুলকা পচা রোগ, ফুলকাতে মাছের গায়ে ছোট 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 আপনার একটা গুটি গুটি দাগ দেখা যায়, ছত্রাক ঘটিত রোগ। এরকম যদি ফুলকাতে হয়, তবে মাছ তো ফুলকার সাহায্যে নিঃশ্বাস প্রশ্বাস নেয়। তো মাছ সেক্ষেত্রে যে তার প্রয়োজনীয় যে অক্সিজেন সেটা নিতে পারছে না, তার মধ্যে তার বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনি যতই বাইরে থেকে অক্সিজেন দিলে ঠিক আছে, একটু সুস্থ হবে বটে, কিন্তু সেই জিনিসটা যতক্ষণ আপনি কিওর করছেন, ওই যে ফুলকা পচার যে সিমটম হচ্ছে, সব সমস্যা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাছের ওই ভাষাটা কমবে না, কারণ অক্সিজেন কম পাচ্ছে। সেই জায়গায় আমাকে করার দরকার কি না, পিএইচ এর মাত্রা, পিএইচ সম্বন্ধে আমাদের একটা ধারণা রাখা দরকার রয়েছে। মাছ চাষের ক্ষেত্রে আমরা আর যাই না, পরীক্ষা করি না করি, পিএইচটা করার দরকার। উনি যেটা বললেন অ্যাসিডিক জলের যদি আপনি একটা প্যারামিটার করেন, এই 0 থেকে একদম 14 পর্যন্ত, তার যে স্বাদ সেটা হচ্ছে আপনার নিউট্রাল। তার স্বাদের নিচে হচ্ছে, ওনার কথা বলেন অ্যাসিডিক, সেই স্বাদের নিচে 0 থেকে 7 হচ্ছে অ্যাসিডিক জল, 7-এর উপরে হচ্ছে 7, 8, 9, 10 করে 14 পর্যন্ত হচ্ছে ক্ষারীয় জল। অ্যাসিডিক জলে যত রকমের সমস্যা তৈরি হয়, অ্যাসিড করলে আমাদের শরীরে অসুস্থতা হয় না? পুকুরের ক্ষেত্রেও তাই, যে কোনো জিনিস পচে গিয়ে আপনার অ্যাসিড তৈরি করে, আর সেই অ্যাসিডটা আপনার হচ্ছে মাছের এই রোগটোগ তৈরি করতে বাড়িয়ে দেয়। ভাইরাস ব্যাকটেরিয়া সবসময় ঘুরে বেড়াচ্ছে, এখানেও ঘুরে বেড়াচ্ছে, পুকুরের মধ্যেও রয়েছে। তো যখন পরিবেশটা খারাপ হয়ে যায়, তখনই তারা কিন্তু অ্যাটাক করে দেয়। এই পিএইচটা হচ্ছে তার এই রোগ তৈরি করার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে গেছে। তাই আইডিয়াল পিএইচ এর মাত্রা কত বলা হয় আমাদের বিভিন্ন আলোচনাতে? কত বলা হয়, কত পিএইচ থাকলে আইডিয়াল? একটা আইডিয়া আপনাদের? না না, 0 থেকে 14 পর্যন্ত স্কেল, তার মধ্যে আইডিয়াল কত কত থাকলে আপনার ঠিক? 7.5 থেকে 8.5, মানে হালকা মৃদু ক্ষারীয়, সাধারণ নিউট্রাল, জাস্ট ক্ষারীয়, মৃদু মৃদু ক্ষারীয়। 7.5 থেকে 8.5 হচ্ছে আপনার আইডিয়াল সবসময়ের জন্য মাছ চাষের ক্ষেত্রে।
এই যে আমরা ফুলকা পচে বললাম না ছত্রাক টাইপের আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে রেমেডি কি বলছে, আমি যে পিএইচটা বাড়িয়ে 9 করে দিতে পারি, 9 পিএইচ করে দিতে পারি, তবে এই রোগের যে পজিটিভ এজেন্ট সে বেশিক্ষণ ওখানে মানে রোগ তৈরি করতে পারে না, আস্তে আস্তে করে এজেন্টটা মানে ওই যে ছত্রাক যে জীবাণুটা নষ্ট হয়ে যায়। পিএইচটা 9 করার জন্য কি করতে হচ্ছে না, আমাকে ওই চুনের মাত্রা একটু বাড়িয়ে দিয়ে বেশি করে চুন দিতে হচ্ছে যাতে ওই রোগটাকে দমন করা যায়। ওই জন্য আমরা বলি যে আপনি চুন ওই ডেসিমেলে 1 কিলো দিয়ে দেন, অন্য সময় 250 গ্রাম করে চুন দিচ্ছিলেন, সমস্যা তৈরি হয়েছে, ক্ষত রোগ হয়েছে, ফুলকা পচা রোগ হয়েছে, চুনের পরিমাণটা 1 কিলো করে দেন। কেন? ওই পরিবেশটাকে ঠিক রেখে আপনার রোগটা দমন করার জন্য। আপনি যত রকমের আপনি আননোন মেডিসিন ব্যবহার করেন না কেন, আপনি যদি চুনের মাত্রাটা বাড়িয়ে দিয়ে যদি ওই পিএইচটাকে কন্ট্রোল করেন, অতি সহজে কম খরচে আপনি এই রোগটাকে কিন্তু কন্ট্রোল করে দিতে পারছেন। আমাকে তার জন্য কি করতে হচ্ছে না, আমাকে যে পিএইচ আমাদের ব্লকে আপনাদের এসিও সাহেব ছিলেন, উনি বলেন যে আপনার ওই পিএইচ এর টেস্ট খুব সিম্পল, আপনারা নিজেরাও একটা লিকুইড পিএইচ ইন্ডিকেটর একটা লিকুইড রেখে দিতে পারেন। পিএইচ এরকম পেপার হয়, পেপার আমরা নিজেদের কাছে রেখেছি, খুব কম দাম, প্রায় 200-250 টাকা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যার যেটা পছন্দ ভালো দেখে একটা নিয়ে নিলেন, একটা টিউব নেবেন, টিউবে আপনার 10 ml জল নেবেন, আর এই যে লিকুইড যে ইন্ডিকেটর ওই জাস্ট 2 ফোঁটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে কি হবে, জলের তো এমনি কোনো রং নেই, একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওই যে বোতলের গায়ে দেখবেন কালার অনুযায়ী সংখ্যা লেখা আছে, যে 1 পিএইচ হলে কি রং, 2 পিএইচ হলে কি রং, এরকম করে করে রং অনুযায়ী সংখ্যা আছে। আমরা রংটা ম্যাচ করব, দেখবো কোন সংখ্যার সাথে ম্যাচ করেছে। যদি আমরা দেখি 7.5 থেকে 8.5-এর মধ্যে রং ম্যাচ করেছে, তবে বুঝবো যে জলের পিএইচটা আমার ঠিকঠাক পরিমাণে আছে। এইভাবে আমরা অ্যাটলিস্ট যদি নিজের একটা পিএইচ এর কিট নিজেরা রেখে দিতে পারি, তবে আমরা পুকুরের ক্ষেত্রে আহামরি বিশাল কিছু আপনাকে টেস্ট করার জায়গায় যাওয়ার দরকার নেই। ন্যূনতম যদি পিএইচটা টেস্ট করতে পারি, আমরা অনেকাংশে মাছের বৃদ্ধিতে বা মাছের এই রোগগুলো যে সমস্যা, এইগুলোকে কিন্তু আমরা আটকাতে পারবো। এটা একটা কিন্তু আমাদের আটকানোর জায়গা থাকে। হ্যাঁ, চুন দেওয়ার পর নেট করলে ভালো হয়। হ্যাঁ, চুন দেওয়ার পরে নেট করলে ভালো হয়, কারণ কি আপনার ওই চুনটাকে ভালো করে আপনার যাতে ঢেকে দেওয়া যায়, সেক্ষেত্রে ভালো হয়। যেমন আমি বলি আপনাকে, আমরা সাঁতার কাটা এইগুলো, আবার আপনার একটা বলি আলোচনা যে অনেক সময় দেখা যায় আলাম যে পুকুরের মাছগুলো বাড়ছে না, আলাম পুকুরের জল কেমন আছে আপনার, এই প্রশ্নগুলো আসে। আমি যেগুলো অফিসে করতে গিয়ে আসে সেগুলো আলোচনা করছি, আপনাদের মধ্যেও আসবে না। জলের কালার কিরকম আছে না, জলের কালার তো খুবই ভালো আছে, তাও আমার মাছ পড়ছে কেন আপনি বলুন। আপনার জলের কালার ঠিক আছে মানে কিরকম জলের কালার আছে না, একদম পরিষ্কার জল আছে, কোনো রকমের কিছু গোলা নেই, কিছু নেই, পরিষ্কার জল। পরিষ্কার জল, এবার বলুন পরিষ্কার জল কি মাছ চাষের জন্য ভালো? হ্যাঁ কি না, কি মনে হয়? একেবারেই না। পরিষ্কার জল পানীয় হিসেবে খাওয়ার জন্য ঠিক আছে, মাছ চাষের জন্য পরিষ্কার জল ভালো নয়। মাছ চাষের জন্য জলটা কেমন হতে হবে? ঘোলাটে জলও খারাপ, ঘোলাটে জল হচ্ছে হালকা সবুজ বাদামি কালার হচ্ছে মাছ চাষের জন্য মানে উপযুক্ত। কারণ কি, উদ্ভিদ কণার জন্য জলের রংটা হচ্ছে আপনার সবুজ হয়, আর প্রাণী কণার জন্য জলের রংটা আপনার বাদামি কালার হয়। তা হালকা সবুজ আবো বাদামি কালার হচ্ছে আপনার মাছ চাষের জন্য না। যারা অনেক বয়স্ক মানে অভিজ্ঞ অনেকদিন ধরে মাছ চাষ করছে, সেরকম যারা আছে মাছ চাষিরা, তারা পুকুরের জল দেখে বলে দেয় যে আমার পুকুরে মাছের খাদ্য ঠিক আছে। কি দেখেন ওনারা দেখেন জলের কালারটা, এই কালারটা দেখে হালকা ওই সবুজ বাদামি কালার আছে, তাই বুঝে না এখানে প্ল্যাঙ্কটন ঠিকঠাক আছে। আর আগেই আলোচনা করলাম, প্ল্যাঙ্কটন যদি আপনার ঠিকঠাক পরিমাণে থাকে, তবে সেখানে আপনার মাছের উৎপাদনে আপনার অনেকটা সহায়ক হয়, কোনো অসুবিধা হয় না। সেই হিসেবে জলটা দেখে নেওয়া যে ঠিক আছে কিনা। তো অনেক বললাম যে আপনি জলটা আবার অনেক সময় আছে যে আপনার পুকুরে আপনি পুকুর সংস্কার করেছিলেন, কারণ আমরা বলি যে দপ্তর থেকে বলি যে অন্ততপক্ষে 3 বছরে একবার পুকুরটাকে সংস্কার করার দরকার হচ্ছে। তারা পুকুরের মধ্যে অনেক আবর্জনা পাতা টাতা পড়ে পুকুরটা দূষিত করে রাখে। তাহলে সংস্কার করেছেন? হ্যাঁ আমি সংস্কার করেছি, তাও মাছ বলছে কেন বলুন না? সংস্কার করেছিলেন, তবে কি করেছিলেন সংস্কারে না, কি করে সংস্কার এটা জানেন না, উনি তো উল্টে বলছেন। না না তাও বলুন কি সংস্কারে করেছেন? না ওই তো পুকুরের জলটাকে তুলে পুকুরে ওই তারপরে মাটিটা একটু শুকনো হতে তারপরে আমরা জল আবার ভরে দিয়েছি। এটা কি ঠিক? আমরা তলাতে যে পাঁকটা ছিল, আবর্জনা ছিল, সেগুলোকে মানে সে তো করা হয়েছে, ও মাটিটাকে পুড়ে সেই পাঁকটাকে নিয়ে আবার পুকুর পাড়ে ভালো করে পাটগুলো বাঁধানো হয়েছে। এটা কি ঠিক হয়েছে? সেই আবর্জনাকে যদি তোলার পরে সেটাকেই যদি আমি আবার পাড়ে যদি লাগিয়ে দিই, তবে কি হবে? সেই আবর্জনাগুলো তো ধুয়ে আবার পুকুরে চলে আসবে, শুধু আমার কোনো কার্যকরী কিছু হলো না।
বললাম যে আপনি পুকুরগুলো যে করেছিলেন কি করেছিলেন না, ও লোক লাগিয়ে দিয়ে পুরো গভীর করে খুলে দিয়েছে পুকুরটাকে, পুরো যত আবর্জনা ছিল চলে গেছে। এটাও কি ঠিক হয়েছে? একটা আবর্জনা আমরা ব্ল্যাক সয়েল বলি, এটা আপনার ওই খুবই অল্প থিকনেস 6 ইঞ্চি কি আপনার 7 ইঞ্চি মতো একটা পুকুর লেয়ার করে, তাও আপনার কতদিনের পুরোনো পুকুর তার উপর শুধু কোদাল দিয়ে বা কাঠের পাটাতন দিয়ে আপনি যদি ওটাকে চেঁচে নিতে পারেন, চেঁচে নিয়ে যদি ওটাকে পুকুর থেকে অনেকটা দূরে ফেলেন, প্রয়োজনে আপনি সবজি খেতে অন্যান্য জায়গায় যেখানে করেন মাটি সেখানে দেন, কোনো মতে এই পুকুরে যাওয়া যাবে না। আর কি করতে হবে না, পাটটাকে আমাকে রোদ লাগিয়ে শুকোতে হবে, রোদ লাগিয়ে শুকোতে। অনেক সময় প্রশ্ন করি যে আপনি কতদিন পুকুর শুকাবেন, অনেক সময় লিফলেট খুলে অনেকে দেয় কতদিন লেখা আছে দেখি তো 30 দিন আছে না 20 দিন আছে উত্তর দেওয়ার জন্য। কিন্তু আমরা বলবো কি যে এই বিষয়টা তো আপনার কোনো বই দেখা বা মানে লিফলেট দেখা নয়। মাছ চাষ পুরোটাই হচ্ছে আপনার নিজস্ব একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের ধ্যান ধারণা নিয়ে করা বিজ্ঞানসম্মত পদ্ধতি। মানে কি আমি প্রথম থেকে আলোচনা করছিলাম, এটা বলে দিয়ে বলি, বিজ্ঞানসম্মত পদ্ধতি মানে আর কিছুই নয়, কোনো একটা বিষয় সম্বন্ধে সম্যক ধারণা লাভ করাটাই হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই চুনের কথা আলোচনা করছিলাম না, যদি জন্য আপনাকে বলা হলো যে আপনি প্রতিদিন মাসে মাসে 1 মিটার গভীরতায় 1 ডেসিবেল পুকুরে 250 গ্রাম করে চুন দেবেন। আমি যদি শুনে নিই, তারপরে আমার প্রশ্ন আসবে কেন আপনি চুন দিতে বলছেন, চুনের জায়গায় অন্য কিছু বলছেন না কেন? তাহলে চুন দিলে আপনার পুকুরে রোগগুলো কন্ট্রোল থাকে, পিএইচ কন্ট্রোল থাকে, গ্যাস হয় না, ক্যালসিয়াম থাকে, মাছের বৃদ্ধিতে সাহায্য হয়। আপনি আস্তে আস্তে বলেন যে হ্যাঁ চুন দেওয়া ঠিক আছে। তারপর আপনার প্রশ্ন আসবে যে চুনের পরিমাণটা তবে কত, আমি কেন 1 কিলো দেবো না, 250 গ্রাম দিলে পিএইচটাকে নর্মালটাকে কন্ট্রোল রাখে 1 মিটার মিল তাই। তারপর আপনার প্রশ্ন আসবে কিভাবে দেবো, ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছে খাওয়ার আগে না খাওয়ার পরে, যেটা খাওয়ার আগে খাওয়ার কথা ছিল পরে খেয়ে নিই, অনেক সময় কাজ দেয় না। সেরকম আমাকে প্রয়োগটা আমাকে জানতে হবে। যদি মেঘলা বৃষ্টির দিনে আমি সার প্রয়োগ করি তবে কি হবে না, মাছগুলো পুরোটাই ভেসে যাবে। আমাকে সেই সময় দেওয়া যাবে না, আমাকে প্রয়োগের সময়টা মাথায় রাখতে হবে, প্রয়োগের পদ্ধতিটা মাথায় রাখতে হবে। চুনটা যদি আমি গোটা চুন পুকুরে দিয়ে দিই, সোজাসুজি পুকুরে তাপের তৈরি হয়ে যাবে, তাপের তৈরি হয়ে প্ল্যাঙ্কটনগুলো ক্র্যাশ করে নষ্ট হবে। যে প্ল্যাঙ্কটন আপনি সার দিয়ে বহু কষ্টে প্ল্যাঙ্কটনগুলো তৈরি হয়েছে, সেই প্ল্যাঙ্কটনটা আপনার ওই চুন দেওয়ার সাথে সাথেই নষ্ট হয়ে যাচ্ছে। তা কি করতে হবে, চুনটাকে ফুটিয়ে করেন, এটা সবাই করে, চুনটাকে ফুটিয়ে নিয়ে সেই চুন গলা জলটা দিয়েছেন। আমি এই সোজা কথাটা এই জন্যই বললাম যে এই টোটালটা করার পরে আমার মধ্যে একটা সম্যক ধারণা হলো, এই সম্যক ধারণাটাই হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, যাতে আমরা সেই জিনিসটাকে সঠিকভাবে পরিচয়টা দিয়ে করতে পারি। তাই পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখা দরকার, পুকুরটাকে চেঁচে নিয়ে পাকগুলো বাইরে ফেলা, তারপরে মাটিটাকে শুকনো করা যতদিন না পর্যন্ত ফাটল হয়, তারপরে ডেসিমেলে 1 কিলো করে চুন গোটা পুকুরের তলায় পুকুরের পাড়ে ভালো করে চুনটাকে আমাকে ছড়িয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে না, 1 ফুট জল ভর্তি করবো, সেখানে মহুয়া অয়েল কেক, মহুয়া কোল প্রয়োগ করবো, ভালো করে ঘেটে দেবো। মহুয়া প্রথমে বীজ হিসেবে কাজ করে, তারপরে মহুয়াটা এত সুন্দর সার হয় এটা আপনার মহুয়াতে প্ল্যাঙ্কটন তৈরি করতে সাহায্য করে। তারপর ওখানে আমরা মহুয়া কোল প্রয়োগ করবো। তারপর আমরা জল আর একটু বাড়িয়ে নিয়ে সেখানে আমরা যদি প্ল্যাঙ্কটনের ঘাটতি দেখা যায়, অনেক মাটি পুকুরে পার্থক্য থাকে, সেক্ষেত্রে আমরা গোবরটাকে পচিয়ে নেবো আলাদা জায়গায়। ডেসিমেলে আপনার 8 থেকে 9 কেজি গোবর পচিয়ে নিয়ে সেই গোবরটাকে 3 দিন পচাতে হবে। গোটা পুকুরে আমি ছড়িয়ে দেবো, আস্তে আস্তে দেখবো পুকুরের কালারটা আপনার তৈরি হচ্ছে, প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে। তারপরে যেটা দরকার, যেটা আমাদের এই এলাকাতে বিভিন্ন জন নেন, সেটা হচ্ছে জৈব জুস বলা হয়, আমরা বলি অর্গানিক জুস, খুব কার্যকরী। আপনার বাদাম খোল, চালের গুঁড়ো, চিটে গুড়, ইস্ট পাউডারকে নিয়ে 48 ঘন্টা যদি একটা ড্রামে করে আপনি ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রাখার পরে সেটা যদি পুকুরে দেন, দুটো কাজ করে, একটা পুকুরের জলটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে, দ্বিতীয়ত পুকুরের তলায় যদি আবর্জনা থাকে সেটা মাছের খাবারে পরিণত করতে সাহায্য করে। সে একটা জুসের ডোজ দিয়ে পাম্প চালিয়ে আপনি মাছটাকে পাচ্ছেন। সিম্পল এই পদ্ধতি যদি আমরা পুকুরটাকে তৈরি করতে পারি। আর মাছ চাষের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মাছ ছাড়ার পরে, ছাড়ার সময় আর ছাড়ার আগে যে পুকুর প্রস্তুতি, 3 পর্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পুকুরটাকে রেডি করা। আমরা যদি ভালো করে পুকুরটাকে রেডি করে নিতে পারি, তবে মনে রাখবেন আমি অনেকাংশে মাছের উৎপাদনটা নিরোগ এবং স্বাস্থ্যকর ভালো মাছ তৈরি করতে পারবো। তো এই সিম্পল ওয়েতে আমাদের পুকুরটাকে তৈরি করে নেওয়া। দ্বিতীয় পর্যায়ে আসছে মাছ ছাড়ার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সংখ্যার উপরে, কি সাইজের মাছ আর কি সংখ্যা, মানে কি ওজনের মাছ ছাড়ছি আর কি সংখ্যায় ছাড়ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি অধিক পরিমাণে মাছ ছেড়ে দিই, সেই অধিক মাছ ছাড়লে কিন্তু মাছের বৃদ্ধি ভালো হবে না, সেখানে মাছের রোগ দেখা দিবে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। তাই জন্য মাছের সংখ্যা আমরা বলি যে যদি একটা বাড়ির পুকুর হয়, সেখানে ছোট মাছ আছে, আপনি একটু বড় সাইজের মাছ ছাড়ুন, কারণ বড় মাছের মৃত্যুর হার অনেক কম। ওই আপনার 100 থেকে 150 গ্রাম অ্যাভারেজ ওয়েটের মাছ
আপনি ওই ডেসিমেলে 40টা রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্যাস কাপ, কমন কাপ মিলিয়ে মিশ্রভাবে মাছ আমরা ছাড়তে পারি। তার সাথে আমরা কিছু আরো শুধু মাছটা ছাড়তে পারি, কিন্তু সংখ্যাটাকে আমাকে ঠিক রাখতে হবে। এটা একটা বিষয়। যে মাছটা আমরা ছাড়বো সেই মাছটা আপনার গুণগত ভালো মাছ কিনা, স্বাস্থ্যকর মাছ কিনা, সেটা আমাকে দেখে নিতে হবে। আপনি হাঁড়ি করে ঘুরে ঘুরে বিক্রি করছে, সেই মাছটা যদি ছাড়তে যান দেখে নেন মাছটা ভালো মাছ আছে। কি করে বুঝবো একটা চারা মাছ সুস্থ আছে কিনা? বাজারে মাছ কিনতে গেলে আমরা কি দেখি মাছটা ভালো কিনা? কানকোটাকে উল্টে দেখি। কি দেখি? কানকোতে লাল থাকলে বুঝি যে মাছটা ঠিক আছে। চারা মাছ ছাড়ার সময় আমরা কি করব? কি করে বুঝবো চারা মাছটা স্বাস্থ্যকর মাছ? বাটিতে করে দেখলাম, যদি মাছটা দেখি যে আঁশগুলো পিচ্ছিল আছে, শ্লেষ্মা থাকে, ভালো মাছের আছে শ্লেষ্মা থাকে, মানে ধরতে পারবেন না। আমি অনেক সময় ফিশারি ভিজিটে যাই, আমার হাতে মাছ ধরে যায়, কিছুক্ষণ মধ্যে স্লিপে পড়ে যায়, মানে এত স্লিপ থাকে মাছগুলো। ভালো করে যারা ধরতে না পারলে সে মাছটা ধরাই যায় না। আমি যেহেতু ধরে নিয়ে ছবি তুলবো, কিছুক্ষণের মধ্যে স্লিপ দিয়ে যায়, ভালো না। আর যদি সে মাছটা ভালো না হয়, দেখবেন সে মাছের আপনার স্লিপারি ভাবটা থাকে না, শ্লেষ্মা থাকে না। তো সেটা একটা বিষয়, মাছটা উজ্জ্বল দেখাবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হাঁড়িতে জল নিয়ে মাছটাকে নিয়ে যদি আমরা এরকম স্রোতের তৈরি করি, মাছটা যদি স্রোতের সাথে ঘুরতে থাকে, তবে কি বুঝবো মাছটা ঠিক নেই? মাছটার স্বভাব হচ্ছে স্রোতের বিপরীতে যাওয়া। যখন আমরা বর্ষা বৃষ্টি হয়ে গেছে, বাঁধ ভেঙে গেছে পুকুরে, জল ঢুকছে পুকুরে, মাছ কি করে? বেরিয়ে যায়। মাছের স্বভাবই হচ্ছে স্রোতের বিপরীতে চলে যায়। রুই, কাতলা এগুলো। তাই আপনি কি করলেন? স্রোতের তৈরি করলেন, যদি মাছগুলো দেখেন যে স্রোতের বাইরে ঘুরছে, তবে বুঝলেন মাছটা সুস্থ সবল আছে, স্ট্যামিনা আছে মাছের মধ্যে। আর যদি দেখেন যে স্রোতে ঘুরতে 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 মাঝে এসে জমা হয়ে যাচ্ছে, তবে বুঝবেন যে মাছটা আপনার সুস্থ সবল মাছ হবে। এই জিনিসটা করার দরকার হচ্ছে। মাছটাকে জীবাণুমুক্ত হবে। আমরা বীজ শোধন করি না? বীজ শোধন করে চাষ করি না মাটিতে? মাছটাকেও আমাকে বীজ শোধন করতে হবে, যে চারাটাকে শোধন করতে হবে। কি দিয়ে শোধন করবো চারাটা? আমরা 10 লিটার একটা বালতির জলে আপনার ওই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 1 চা চামচ নেব। পটাশ না পেলে আমরা বাড়ির লবণ 1 মুঠো লবণ দিয়ে দেবো। দিয়ে 10 লিটার জলে আপনি এরকম 200 থেকে 250টা মাছ জালে করে মাছগুলোকে ডুবিয়ে একটু ভালো করে রোপে নিয়ে মাছগুলোকে তারপরে ডুবিয়ে ছাড়ুন। তবে মাছের গায়ে যদি এই বিভিন্ন বাইরে থেকে অনেক সময় যে রোগগুলো চলে আসে, প্যারাসাইটিক রোগ বা অন্যান্য রোগগুলো, এগুলো অনেকাংশে আমরা মাছটাকে শোধন করে নিয়ে আমি মাছটাকে ছাড়তে পারলাম। এতে মাছটা আপনার পরের দিকে কোনো সমস্যায় আসবে না। তারপরে কি থাকছে সিম্পল ওয়েতে? না আমার পরিচর্যা কি, ন্যূনতম কি পরিচর্যা করলে আমি মাছটাকে আশানুরূপ ফল পেতে পারি। আমরা বিভিন্ন এখানে যারা আছেন, আমি জানি ম্যাক্সিমাম বাড়ির পুকুরে আছি। আমরা এমন নয় যে আমরা পুকুরেই সর্ব সময় টাইম দিতে পারছি, আমাদের অন্যান্য কাজের মধ্যেও বের করে আমরা কিছুটা সময় রাখছি। তার জন্য সেই ন্যূনতম সময়ের মধ্যে কি কি পরিচর্যা নেওয়া যায়? প্রথম পরিচর্যাটা নেওয়ার দরকার, যেটা আগেও আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে আমাকে মাসে মাসে, সে বড় ফিশারি হোক আর আমার বাড়ির পুকুর হোক, ডোবা হোক, চুন প্রয়োগ করে যেতে হবে প্রতি মাসে। এই চুনের গুরুত্ব মাছ চাষে অপরিসীম। লবণ আর চুন গুরুত্ব মাছ চাষে অপরিসীম, এটা সবসময়ের জন্যই মানে আপনার গুরুত্ব। যে আমাকে চুন 1 ডেসিমেল পুকুরে 1 মিটার গভীরতায় 250 থেকে 300 গ্রাম চুন আমাকে দিয়ে দিতে হবে। প্রয়োজনে এই সপ্তাহে একবার কি মাসে 2-1 বার আমাকে ওই পিএইচটা একটু টেস্ট করে দেখে নেবো যে আমার চুনের ঘাটতি আছে কিনা, তখন আমি প্রয়োজনে চুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো। সেই না, গোটা পুকুরে চুন দিতে হবে। চুন প্রয়োগ কি করে করবেন? হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে আপনার মাসে একবার জাল দিয়ে, আমি এটা বলে নিই, আপনি যেন বললেনি, জাল দিয়ে মাছগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসবো। সেখানে অল্প পটাশ নেবো, অল্প পটাশ আর এই লবণ নিয়ে মাছগুলোকে জালের মধ্যে ভালো করে ধুয়ে আবার মাছগুলো ছেড়ে দেবো। এটার অনেক অনেক কার্যকারিতা। কি কার্যকারিতা? একটা হচ্ছে জাল টানার জন্য তো অক্সিজেনের একটা পেল মাছগুলো, তলায় আপনার ঘেঁটে দেওয়ার জন্য গ্যাস ফ্যাসগুলো দূর হলো, প্লাস আপনি মাছটাকে এরকম লবণ দিয়ে পটাশ দিয়ে ট্রিটমেন্ট করলেন বলে মাছের গায়ে কোনো রোগগুলো এলো না। তার সাথে আর কি করলো না, আপনার ওই মাছের যে আপনি পর্যবেক্ষণটা করতে পারলেন, জাল দিয়ে আনার জন্য মাছটাকে দেখতে পারলেন যে কানকোতে কোনো রকম সমস্যা দেখা দিয়েছে কিনা, মাছের গায়ে কোনো রকমের ঘা দেখা দিয়েছে কিনা। তাই মাসে অন্তত একবার জাল টানার দরকার। এবার যেটা আলোচনা করছিলাম চুন দেওয়ার ক্ষেত্রে, ওই মগে আপনি ওই হাঁড়িতে করে চুন দিচ্ছেন। আর একটা চুন প্রয়োগের ক্ষেত্রে বলবো যে দেখবেন আগেকার দিনে আমরা ওই কলা গাছের খেলা বানাতাম না পুকুরে, এইসব দেওয়ার জন্য আমরা পুকুরে ওগুলো ব্যবহার করি, ওগুলোরও কিন্তু গুণ রয়েছে। এখনকার আপনার ফিশারি সায়েন্সে অনেকে ওর উপরও রিসার্চ করছেন যে কলা গাছের যে নির্যাস, ওই নির্যাসটা জলের পিএইচটাকে ঠিক রাখতে সাহায্য করে, জলটাকে পরিশুদ্ধ রাখতে সাহায্য করে। তো আমার একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। ভেলা হিসেবে আমি ওটা পুকুরে চুন ছড়াতেও পারছি, প্লাস আমার ওটা আপনার ওই
জল পরিশুদ্ধ রাখার জন্য কিন্তু সাহায্য করছে। তো সেই রকম ভাবে চুন প্রয়োগটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে লবণ প্রয়োগ করা। প্রতি মাসে মাসে আপনার 150 থেকে 200 গ্রাম লবণ ওটা পুকুরে দিয়ে যাওয়া। লবণ দিলেও কি হচ্ছে না, পুকুরের তলাতে এইরকম গ্যাস বা জল ঘোরাত্ম এইগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারছি। সেটা আমাকে মাসে দিয়ে দেবো। আগেই আলোচনা করেছিলাম সার প্রয়োগ করা। সপ্তাহে সপ্তাহে আমাকে একবার করে সার প্রয়োগ করতে হবে। 1 ডেসিমেল পুকুরে আর কিছু না, 1 কিলো গোবর 3 দিন পচান। কাঁচা গোবর দেওয়ার দরকার নেই, গোবরটাকে ভালো করে পচান, ফার্মেন্টেড হবে। সেই গোবরটাকে ভালো করে গোটা পুকুরের জলে ছড়িয়ে দেন। বৃষ্টি হচ্ছে, মেঘলা আছে, এরকম দিনে দেবেন না, দরকার নেই। এরকম যদি 2 সপ্তাহ না দেন তাতেও কোনো অসুবিধা নেই। আবার 2 সপ্তাহ দিলাম না বলে পরের সপ্তাহে আমি 3 কিলো গোবর একসাথে দিয়ে দেবো, সেটাও করার দরকার নেই। কেমন হলো অসুবিধা নেই, তারপরে দিলাম। এই গোবরটাকে আমি যদি দিয়ে দিতে পারি প্ল্যান্টনের, তো এইটা কিন্তু যথার্থ পরিমাণে আসে। আর যেটা আলোচনা করছিলাম জুস তৈরি করা, খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি মাছের উৎপাদন। আপনারা আমি অত্যন্ত গ্যারেন্টি দিয়ে বলবো, আপনারা যারা পুকুরে করেন আপনারা এই জৈব জুস ব্যবহার করতে পারেন। জৈব জুস ব্যবহার করলে মাছের যে খাবারটা যেরকম মাছ পেয়ে যাচ্ছে, পুকুরটাকে পরিষ্কার রাখতে সাহায্য করছে। কিছু না, 1 ডেসিমেল পুকুরে আমি 300 গ্রাম বাদাম কোল নেব, 250 গ্রাম চালের গুঁড়ো নেব, চিটে গুড় পাওয়া যায় 300 গ্রাম চিটে গুড় নেব, ইস্ট নেবো আপনার 25 গ্রাম, ওই পাউরুটি বেকারি কারখানায় পাওয়া যায় ইস্ট নেবো 25 গ্রাম, তার সাথে 10 গ্রাম আটা, অল্প পরিমাণে কলা মিশিয়ে দেবো, দিয়ে একটা ড্রামে 3 গুণ জল দিয়ে ঢাকনা লাগিয়ে 48 ঘন্টা মানে 2 দিন, কমপক্ষে 2 দিন, 4-5 দিন হয়ে গেল কোনো অসুবিধা নেই, একটা জায়গাতে রেখে দেবো। ওটা ঘেজিয়ে যাবে, একদম চলতি বাংলা কথায়, ইংরেজিতে বলছে ফার্মেন্টেড হয়ে যাবে। ওই জিনিসটাকে নিয়ে আমি কি করবো না, ভালো করে ঘেটে নিয়ে আরো পুকুরে জলে মিশিয়ে ডাইলুট করে গোটা পুকুরে ভালো করে ছড়িয়ে দেবো। 15 দিন অন্তর যদি মাসে 2 বার আমরা এই জুসটাকে প্রয়োগ করে যেতে পারি, তবে দেখবেন মাছের যে আলোচনা করলাম ওই সকলগুলো কিন্তু আমরা পেতে পারবো। আমাকে আর কিছু করার দরকার নেই বাড়ি, আর কোনো কানি করতে। আমরা সপ্তাহে একবার গোবর দিতে পারবো না, কি মনে হয়? 15 দিন অন্তর জুস দেওয়া যাবে না? যাবে তো নাকি জুস? এই যে আর এই যে লবণ দিচ্ছেন আপনি, একটা লবণ কিলো কত দাম? 1 কিলো লবণের দাম কত? 1 কিলো চুনের দাম কত? 300 গ্রাম মাত্র বাদাম খোল রাখছে। আপনি খরচের হিসেব করে দেখুন, খরচের হিসেব তো করতে হবে পুকুরের জন্য, কত খরচ যাচ্ছে হিসেবে আপনার কত দাঁড়ায়। এবার আমি চলে আসি মাছের জন্য আমরা কিরকম খরচ যাচ্ছে, সেই হিসেবটা আলোচনা করি। আমি একটা 1 ডেসিমেল পুকুরে 40টা মাছের কথা বলি। 40টা মাছের মধ্যে আপনার 20টা মাছ হচ্ছে আপনার রুই মাছ, প্রায় 100 থেকে 150 গ্রাম ওজনে। একটা 100 থেকে 150 গ্রাম ওজনে একটা রুই মাছের, আগে মাছের সংখ্যাটা বলে নিই। তারপরে হচ্ছে ওপরে সিলভার কাপ হচ্ছে 8 পিস সিলভার কাপ 200 গ্রাম ওজনে। একটু বেশি সাইজ ওজনের 300-350 গ্রাম ওজনের কাতলা ডেসিমেলে 4টে, 2টো গ্রাস কাপ ছাড়ুন 50 থেকে 100 গ্রাম সাইজের, মৃগেল ছাড়ুন আর আপনার কমন কাপ ছাড়ুন, ওটাও প্রায় 50 গ্রাম সাইজের, 3টে করে টোটাল 40টা। এই যে টোটাল মাছের জন্য আমি খরচটা হিসেব করি কত খরচ হচ্ছে। আমার 20টা যে মাছ ছাড়া হলো রুই মাছ। আচ্ছা, আর একটু বলে নিই, এই যে মাছটা কালচারটা হলো আপনার 4 মাস অন্তর হলো। আমরা বলি মাল্টিপল স্টকিং, মাল্টিপল হারভেস্টিং। আপনি যদি মার্চের থেকে এই ফেব্রুয়ারি মাস চলছে সেটাকে প্রস্তুত করে নেন, সেখানে মার্চ এপ্রিলের নাগাদ আপনি মাছটাকে ছাড়বেন, টার্গেট নিলেন। এপ্রিল, মে, জুন 3 থেকে 3.5 মাস, এর পরে আপনি একটা প্রোডাকশন পাবেন রুই সিলভার কাপে। আবার জুলাইয়ের দিকে আপনি আবার মাছ ছাড়ছেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর করে পুজোর আগে করে একটা কালচার হলো। এরকম করে দেখতে গেলে আপনার 7-8 মাসের মধ্যে একটা কালচার পিরিয়ড দাঁড়াচ্ছে। তার মধ্যে আপনি ওই 3-3.5 মাস কি বড় জোর 4 মাস বাদেই আপনি প্রোডাকশন পাচ্ছেন। রুই মাছ যেটা আপনি ওই 100 থেকে 150 গ্রাম ওজনের ছেড়েছিলেন, আপনি 3 থেকে 3.5 মাস কি বড় জোর 4 মাস বাদে আপনি 700 থেকে 800 গ্রাম ওজনের রুই মাছ পাবেন। কি পাওয়া যাবে তো? ফিশারিতে করছেন। সিলভার কাপ যেটা আপনি ছেড়েছিলেন আপনার ওই 200 গ্রাম সাইজের, ওটা আপনার প্রায় ওই 3-3.5 মাস বা 4 মাস বাদে কত ওজন দাঁড়াতে পারে সিলভার কাপ? সিলভার কাপের ওজন তো দ্রুত বাড়ে, কত দাঁড়ায়? 1 কিলোর হয়ে যাবে, একদম ঠিক কথা। এবার এটা নুনে কমে যাবে, আপনি পরিচর্যা যদি নেওয়া যায় আরও ভালো যাবে। আমি ধরে নিচ্ছি 1 কিলো যাচ্ছে, ওই 1 কিলো সিলভার কাপ এবং আপনার যে 700-800 গ্রাম রুই মাছ আপনি পুরোটা বিক্রি করে দেন, 3.5 মাস বাদে আপনার একটা আর্নিং চলে এলো। আপনাকে 1 বছর অপেক্ষা করতে হলো না, বা বাড়ির জন্য খেলেন যাই করেন। তারপরে আপনি আবার সমপরিমাণ 20টা করে রুই মাছ, আবার আপনি 8টা করে সিলভার কাপ স্টক করলেন, আবার আপনার 3.5 থেকে 4 মাস সময় গেল, আবার অনুপাত 1 কিলো আর 700-800 এলো। মানে একটা কালচার পিরিয়ডে আপনি 2 বার রুই মাছ এবং 2 বার সিলভার কাপ পাচ্ছেন।
আর ওই প্রথমে যে আপনি 300 থেকে 350 গ্রাম ওজনের কাতলা ছেড়েছিলেন, সেই মাছটা আপনার লাগাতার এই 8 মাস কালচারে কত গিয়ে দাঁড়াবে? 350 গ্রাম কাতলা 8 মাসে, আইডিয়া প্রায় 1.5 কিলোর উপরে গিয়ে দাঁড়াবে। আরো যদি কেউ ভালো করেন, সে আপনার 2 কিলোর কাছাকাছি যাবে। 1200-র উপরে তো ন্যূনতম কিছু না করলেও 1200-র উপরে আমরা জানি, মানে এই পরিচর্যা যেগুলো আলোচনা করলাম, একেবারে কিছু না করলে তো মাছ মারা যাবে। আর এই মাছের হ্যাঁ এই ফর্মুলাই করার কথা বলছি, এটাই যদি আমরা করতে পারি। অনেক সময় আমরা দেখেছি কি যে কত ছাড়ছেন না, আমার সেই 25 গ্রাম ওজনের ছোট সাইজের মাছ ছেড়েছি, আমি বললাম যে মাছ ছেড়েছেন কবে খাওয়া হবে? না ওই 1 বছর লেগে যাবে। আপনি ভাবুন তো 1 বছর ধরে আমি পুকুরের দিকে তাকিয়ে বসে থাকবো? সেটাই না, আমি যদি একটু বড় সাইজের মাছ ছাড়ি তবেই না আমি মাছটা পাবো। আর একটা পদ্ধতি কি করতে হবে, এই যে রুই মাছটা 20টায় এপ্রিল মাসের 1 তারিখে কথার কথা বলছি 10টা মাছ ছাড়লেন, আবার এপ্রিল মাসের 25 তারিখ কি 30 তারিখের জায়গায় গিয়ে আরো 10টা ছাড়লেন, মানে 20টা মাছও একসাথে ছাড়লেন না। তবে যেটা আপনি এপ্রিলের প্রথমে ছেড়েছিলেন সেই মাছটা 4-3 মাস তাড়াতাড়ি পাচ্ছে, আবার পরে যেটা ছাড়লেন সেটা আপনার গ্যাপ হচ্ছে। এরকম করে যদি আবার ছাড়া যায় তবে দেখা যাবে কি না, ধরুন এপ্রিল মাসের আপনি প্রথমে বা মার্চের শেষের দিকে যেটা ছেড়েছিলেন সেই মাছটা আপনার মার্চের যখন পরে যাচ্ছেন তখন আপনার কি দাঁড়াচ্ছেন না, আপনার এই মার্চ এপ্রিল মের পরে প্রোডাকশনে পেয়ে যাচ্ছেন। আর যেটা আপনি এপ্রিলে ছেড়েছিলেন সেটা আরেক মাস পথে পাচ্ছেন। এরকম দেখতে গেলে আপনি যদি একটু ঠান্ডা মাথায় হিসেব করে দেখবেন, মাছ ছাড়ার পরে শুধু একটা মাস আপনি পরিচর্যা নিচ্ছেন, তার পরের মাসের শেষের থেকেই আপনি মাছ বিক্রি করা বা মাছ ধরা শুরু করে দিচ্ছেন। মানে কি প্রতি মাসে মাসেই আপনি কিন্তু মাছ জাল ফেলছেন, দেখছেন যে মাছটা বড় হয়ে যাচ্ছে সে মাছটাকে বিক্রি করে দিচ্ছেন, বাকি মাছ থাকছে, বাকি মাছ ছাড়ছেন। মানে আপনার প্রতি মাসে যে জাল টানাটাও আপনার আরো একটা এক্সট্রা কাজ হয়ে গেল। জাল টানার জন্য আপনি কিন্তু ওই মাছের পর্যবেক্ষণ হলো, গ্যাসের জন্য দুরু হলো, মাছের চুন লবণ দিয়ে মাছটাকে ওই লবণ আর পটাশ দিয়ে ধোয়া হলো, প্লাস কিছু মাছ বিক্রি করে আপনার সেখানে কিন্তু একটা আর্নিংও কিন্তু চলে গেল। তো এই পদ্ধতি করে এবার খরচের জায়গাতে হিসেব করুন, খরচটা তো আমাকে ভাবতে হবে। 40টা মাছের মধ্যে আপনি বলুন তো, এই যে 20টা রুই মাছ যেটা আপনার 100 থেকে 150 গ্রাম ওজনে ছাড়া হয়েছে, কত 100 গ্রাম 150 গ্রাম ওজনের রুই মাছের পার পিস দাম কত হতে পারে আইডিয়া? যেখান থেকে কিনতে যাবেন পুরা মাছ, হ্যাঁ 15 টাকা রুই মাছ, 15 টাকা। এবার 15 টাকা রুই মাছ আপনি 20টা 15 × 20 কত হচ্ছে? কত টাকা? 300 টাকা। 300 দুবার মাছ ছেড়েছেন, রুই দুবার না, কত হচ্ছে? 600 টাকা। একটা খাতায় লিখে রাখুন, ভুলে যাবো। 600 টাকা, তবে রুই মাছের জন্য গেল 600 টাকা। সিলভার কাপ মাছ কত হবে আপনার? 200 গ্রাম সাইজের সিলভার কাপ কত করে? এক্স্যাক্টলি 10 টাকা হবে। তবে সিলভার কাপ আমরা কটা করে ছাড়িয়েছিলাম? 8টা, মানে 80 টাকা। দুবার না 80 × 2 কত হচ্ছে? 160 টাকা। লিখে রাখুন, 300 আগে ছিল, এবারে 160 টাকা। আমরা কাতলা মাছ ছেড়েছিলাম 350 ওজনের, সেই কাতলা মাছ 8 মাস কালচার হয়েছিল, তাই না? 350 ওজনের 4 পিস কাতলা কত করে হবে? একটা কাতলার দাম মিনিমাম 50 টাকা হবেই, 50 টাকা হবে। তো 50 × 4 কত হচ্ছে? 200 টাকা। তবে 200 টাকা লিখে নেন, 200 টাকা কাতলার জন্য গেল। আর বাকি আমাদের কি লাগছে না, ওই 2 পিস গ্যাস কাপ, 3 পিস মৃগেল, 3 পিস কমন কাপ, 3 3 6 2 8 8 পিসের দাম মোটামুটি অ্যাভারেজ কত করে হতে পারে একটা ধরে নেন? হ্যাঁ কত করে একটা? 10 টাকা করে, হ্যাঁ 80 টাকা। এবার যোগ করুন তো মাছ ছাড়ার জন্য কত টাকা খরচ হলো, কত টাকা হলো বলুন একজন? 1000 থাকতে 1000 থাকতে 1100 হবে। 1100। তবে মাছ ছাড়ার জন্য 1 ডেসিমেল পুকুরে আমাদের 1100 টাকা খরচ হলো। এবার আমি হিসেব করি, আমাদের 250 গ্রাম করে চুন দিতে হয়েছিল মাসে 8 মাসে 1 ডেসিমেল পুকুরে। 8 মাসে 250 গ্রাম করে চুন দিলে 8 মাসে টোটাল কত চুন লাগছে? 2 কিলো চুন। প্লাস আমাদের যদি পুকুর প্রস্তুতির সময় ডেসিমেলে 1 কিলো লেগেছিল, 3 কিলো চুন। তবে 3 কিলো চুন আর যদি টুকটাক লাগে আমি আরো 1 কিলো ধরে রাখছি যদি কোনো সমস্যা থাকে। তবে সেক্ষেত্রে টোটাল চুন কত করে কিলো? 4 কিলো চুনের দাম কত হচ্ছে? 40 টাকা। লবণ আমাদের 150 গ্রাম করে প্রতি মাসে 8 মাস দিতে হয়েছে। 8 মাসে লবণ কত লাগছে? প্রায় 1 কিলো মতো লবণ। 1 কিলো লবণের দাম কত?
আপনার 10 টাকা। দেখুন 10 টাকা। আপনি জুস দিয়েছেন দুবার করে মানে মাসে আপনার জুস লেগেছে বাদাম ফলের জন্য 300 গ্রাম বাদাম ফল, 300 গ্রাম 600 আপনার চিটে গুড় আর চালের গুঁড়ো, এটাকে যোগ করলে মোটামুটি জুসের জন্য মাসে কত খরচ হতে পারে? হার্ডলি 100 থেকে 150 টাকা। আপনি হিসাব করবেন 100 থেকে 150 টাকার মধ্যে আপনার এই টাকার চলে আসবে। 150 টাকা করে যদি হয় আপনার 8 মাসে কত হচ্ছে? 800 টাকা, 8 5 40, প্রায় 1000 টাকার মতো হতে যাচ্ছে। এছাড়া আপনি টুকটাক আরও আপনার ওই জাল টানার জন্য লোকজন লাগলেন মাসে, বা নিজেকে যদি লেগে যান সে খরচটা অনেকটাই কমে যাচ্ছে যদি বাড়ির লোকরা সবাই মিলে করি, আর যদি বাড়ি থেকে করি। টোটাল যদি মাছের জন্য যে খরচটা আপনি তখন কত দাঁড়াচ্ছে আপনার? ওই সে একই 1100 টাকাই জানি। 1100 মানে 2200 টাকা মতো যাচ্ছে। এবার আমরা চলে যাই মাছ বিক্রি চাই। আপনি রুই মাছটা 700 গ্রাম ওজনের রুই, একটা রুই কত টাকা করে বিক্রি করতে পারবেন কিলো? 150। এবার 150 টাকা করে যদি হয়, এবং এটা একদম আপনার কতগুলো রুই ছিল? 20 40টা। 40টা ইন্টু আপনার 150 কত হচ্ছে? 40 ইন্টু 150 6000 টাকা আপনার কিন্তু রুইতে বিক্রি করলেন। আপনি সিলভার কাপ আপনি হিসেব করুন, সিলভার কাপ আপনার 1 কিলো করে 16টা। 1 কিলো সিলভার কত করে বিক্রি হয়? 100 টাকা। 16 ইন্টু আপনার 16 কিলো হচ্ছে টোটাল। 16 কিলো ইন্টু 100 কত হচ্ছে আপনার? 1600 টাকা। একটু লিখুন 1600 টাকা। আপনি কাতলা মাছ আপনি 350 করে ছেড়ে 1.5 কিলো আমি ধরলাম, 2 কিলো না 1.5 কিলো করে হলো। 4 পিস কাতলা, 1.5 কিলো করে 4 পিস কাতলা মানে কত কিলো হচ্ছে? হ্যাঁ 250 টাকা কিলো। 250 ইন্টু আপনার কত হচ্ছে? 6 কত? 1500 টাকা। আর বাকি আপনার এই 3 পিস কমন কাপ, 3 পিস আপনার মৃগের, 2 পিস আপনার গ্যাস কাপ, টোটাল হচ্ছে 3 3 6 8 পিস। এভারেজ আমি 100 টাকা করে বিক্রি করলাম, এভারেজ 1 কিলো করে হলো, তো 8 পিসে 800 টাকা চলে আসছে। এবার হিসেব করুন তো টোটাল মাছ বিক্রিতে আমাদের কত টাকা এলো? আমাকে প্র্যাকটিক্যাল হিসেবটা রেখে রাখতে হবে তো। আমাকে কত হলো? 9500 টাকা গেল, তাই তো? ওই 10,000 গেল। আর মাছের জন্য আমাকে খরচ করতে হয়েছিল আমাকে প্রায় 2500 টাকা মতো। আমাকে খরচ 2500 টাকা ধরলাম, তবে 2500 7,500 টাকা আমার নিট লাভ। এই যে মাছ চাষে ছোটবেলা থেকে বই পড়তাম না, মাছ চাষ মানে ডবল লাভ, ডবল লাভের থেকেও বেশি লাভ যদি আমরা সঠিকভাবে পরিচর্যা নিয়ে করতে পারি। এই লাভের মার্জিন কোথায় কমে যায়? আমার এই খরচে যদি এবার আমি আরো কিছু অতিরিক্ত খাবারের জন্য যদি খরচ করি, সেই অতিরিক্ত খাবারে খরচ বাড়লো, গ্যাসের হলো, রোগের হলো, তখন কি হবে? এই যে উৎপাদন খরচটা আস্তে আস্তে কমতে থাকবে। আপনি তো 10,000 তো ফিক্সড আপনি মাছ বিক্রি করেন, আর এখানে 2.5টাকে আপনি 2.5তে রাখতে পারছেন না, একে আপনি 8,000 পর্যন্ত খরচ করে ফেলছেন। সেইটাতেই আপনার বাণিজ্যিক চাষ লাভ প্রতিকারী তৈরি করছে। তাই জন্য মাছ চাষ করতে গেলে আমরা যদি একটু অর্গানিক ওয়েতে চাষ চিন্তা করি, আর যদি হিসেব নিকেশ রাখি, সব থেকে বড় বিষয় হচ্ছে হিসেব রাখা। একটা খাতাতে আমি ডেলি বা আমি প্রতি মাসে কি কি কাজগুলো করছি, কি চুন পরিমাণ কি দিচ্ছি, সেটা যদি একটা জায়গায় লিখে রাখি, পরের বছর যখন আপনি চাষ করবেন, আপনার যেখানে যেখানে ঘাটতি ছিল আপনার খাতাই আপনাকে বলে দেবে যে আপনাকে কোন জায়গাতে কিটা করার দরকার। যাই হোক, তো একদম শেষের আলোচনাতে আসি। তার আগে একটা কথা বলবো যে আমরা বাড়ির এলাকাতে রুই কাতলা বিভিন্ন ধরনের মাছের উৎপাদন করি। তার সাথে সাথে আমি এটা উল্লেখ করার চেষ্টা করবো যে আমাদের বিভিন্ন মাছ চাষে এখন নতুন বিভিন্ন মাছ, হারিয়ে যাওয়া মাছ, ওই মাছগুলোরও কিন্তু এখন বাণিজ্যিক চাষ খুব উচ্চহারে চলছে। আমরা সরকারিভাবে বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছি, বিভিন্ন ডেমনস্ট্রেশন করার মাধ্যমে, বা যারা চাষ করেন ওনাদের উৎসাহিত করার মাধ্যমে। মাগুর, শিঙি বলুন, পাবদা বলুন, পাবদা একটা লাভজনক চাষ। আমরা এই সমস্ত মাছগুলো, তার সাথে আপনার এই কমন কার্পের জায়গায় আঙুর মাছ ছাড়া, বা ধরুন মণিপুরের স্টেট ফিশ পেঙ্গা, খুব সহজলভ্য মাছ। আমাদের হলদিয়াতে একটি গভর্নমেন্ট এতে উদ্যোগে একটা হ্যাচারি তৈরি হয়েছে, ওখানেই মাছের চারাগুলোও পাওয়া যায়, বা অন্যান্য জায়গায় সিএডিসি ফার্ম রয়েছে, ওখানেও পাওয়া যায়, গভর্নমেন্ট ফার্ম। এছাড়া ব্যক্তিগতভাবে যারা করেছেন, তো এই সমস্ত মাছগুলোকে নিয়ে আমরা যত মিশ্রভাবে চাষ করতে পারবো এবং অর্গানিক ওয়েতে চাষ করতে পারবো, তবেই আমরা মাছের কম খরচে গুণগত স্বাস্থ্যকর মাছ কিন্তু তৈরি করতে পারবো। যাই হোক, এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার